আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তড়িৎ রসায়নের ক্লাস। যদি তুমি মনোযোগ সহকারে প্রতিটা ক্লাস আমার সাথে করো, ইনশাআল্লাহ তড়িৎ রসায়ন থেকে তোমার কোনো সমস্যা থাকবে না। আমরা বেসিক টু অ্যাডমিশন অবধি পড়াবো। জাস্ট ধৈর্য ধরে ক্লাসগুলো করো। তো চলো আমরা একটু আলোচনা করি। তো দেখো, তড়িৎ রসায়নে টোটালি ভাইয়া 2টা পার্ট আছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে তোমার গ্যালভ্যানিক কোষ। তো এখান থেকে আমরা অনেক ছোট ছোট বিষয় শিখে ফেলবো। 9-10-এ তোমরা পড়ে আসছো, বাট আরো একটু ডিটেলসে পড়তে হবে। তো আমরা একটু ভালো করে ফলো করি। এখানে একটা দেখো পাত্র দেয়া আছে, পাত্রের মধ্যে 2টা দণ্ড দেয়া আছে। এই দণ্ডকে বলা হচ্ছে অ্যানোড দণ্ড, যেখানে প্লাস আছে। আর এই দণ্ডকে বলা হচ্ছে ক্যাথোড দণ্ড। আর এখানে একটা কি দিয়ে আছে, ব্যাটারি দেয়া আছে। কেন ব্যাটারি দিয়েছি? আমরা এখানে যদি ব্যাটারি দেই তবেই কিন্তু এইখানে বিক্রিয়া সংঘটিত হবে। তুমি যদি ব্যাটারি না দাও, বাহির থেকে শক্তি প্রদান না করো, তাহলে কিন্তু এখানে কোনো বিক্রিয়া সংঘটিত হবে না। তো আমরা এখান থেকে একটু ভালো করে বুঝবো বিষয়গুলো। এখানে দেখো তোমার হচ্ছে ক্যাটায়ন আছে। ক্যাটায়নটা আবার কি? এই অলরেডি দেখো ইলেকট্রন সে ত্যাগ করা অবস্থায় আছে। যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ক্যাটায়ন। আর এখানে বি দেখো ইলেকট্রন গ্রহণ করা অবস্থায় আছে। কার উপর মাইনাস চার্জ মানে বোঝায় সে ইলেকট্রন গ্রহণ করছে। এটা হচ্ছে অ্যানায়ন। মানে তুমি যখন এটাকে পানির মধ্যে রাখবা বা দ্রবীভূত অবস্থায় রাখবা, তারা আয়নিত হয়। ইলেকট্রন কেউ ত্যাগ করে, কেউ গ্রহণ করে। এটা বোঝাইছে। তো এখান থেকে আমাদের কিছু বিষয় খুব ভালো করে বুঝে নিতে হবে। যেমন এখানে লেখা আছে, যেখানে জারণ বিক্রিয়া সেটা হচ্ছে অ্যানোড। তো ভাই একটা বিষয় ভালো করে ফলো করো। এখানে যে তোমার এ আছে, এ হচ্ছে ক্যাটায়ন, তাই না? যে ইলেকট্রন ত্যাগ করে সে কে বলো তো? ক্যাটায়ন। এ যেহেতু ক্যাটায়ন, ক্যাটায়ন কোন দিকে যাবে? ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাবে। ক্যাটায়ন চলে যাবে ক্যাথোডের দিকে, বুঝতে পারছো? এটা হচ্ছে পজিটিভ চার্জ, এ যাবে অবশ্যই নেগেটিভের দিকে যাবে, মানে মাইনাসের দিকে যাবে। অপর দিকে দেখো বি আছে। বি তোমার কি চার্জ আছে? বি হচ্ছে নেগেটিভ চার্জ। তো বি যেহেতু নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ মানে হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে? যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরই অ্যানায়ন ঘটে। তাহলে অ্যানায়ন কোথায় চলে যাবে? অ্যানোডের দিকে চলে যাবে। তো যখন সে অ্যানোডে যাবে, অ্যানোডে যায় সে কি করবে? ইলেকট্রন সে কি করবে বলতো? সে অলরেডি এখানে ইলেকট্রন গ্রহণ করা অবস্থায় আছে। সেখানে যে বি কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। একটা ইলেকট্রন ত্যাগ করে সে শুধুমাত্র বি তে পরিণত হবে। মানে সে এখানকার যে চার্জ ছিল, সে চার্জ মুক্ত হয়ে যাবে। এটা কি বুঝছো? এখানে দেখো বি ঋণাত্মক আকারে ছিল, সেখানে একটা ইলেকট্রন সে কি করছে ভাইয়া? সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে। কারণ এই যে কার উপরে মাইনাস চার্জ থাকলে সে তো অলরেডি ইলেকট্রন মানে গ্রহণ করে আছে। সে কি আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে? সে কিন্তু আর কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাহলে সে কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। এজন্য ইলেকট্রন সে ছেড়ে দিবে। ছেড়ে দিলে কি হবে? বিয়ে পরিণত হবে। আর ইলেকট্রনের ছাড়ন মানেই হচ্ছে জারণ, জারণ মানে ছাড়ন, তোমরা জানো। তাহলে যেখানে জারণ বিক্রিয়া ঘটবে সেটা হচ্ছে অ্যানোড। তার মানে আমরা যেটা মনে রাখবো, যেখানে দেখবো জারণ বিক্রিয়া ঘটছে সেটাকে কি বলবো? চোখ বন্ধ করে বলে দিব সেটা হচ্ছে অ্যানোড। বুঝতে পারছো ব্যাপারটা? অপরদিকে দেখো ক্যাথোড যেটা আছে, আবার যেখানে বিজারণ বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে ক্যাথোড। তো ক্যাথোডে কি ঘটবে ভাইয়া? এই যে প্লাস আকারে আছে, তাই না? এইখানে কি আছে? প্লাস আকারে আছে। সে ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে। যখন সে ঋণাত্মকের এখানে যাবে, সেই ইলেকট্রন গ্রহণ করে নিবে। তো এ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করেও কিন্তু সে চার্জ মুক্ত হবে, শুধু এ উৎপন্ন করবে। তো এখানে ইলেকট্রনের গ্রহণ করছে। যেখানে ইলেকট্রনের গ্রহণ ঘটে সেখানে কি ঘটে? বিজারণ। বিজারণ মানেই তো গ্রহণ, তাই না? জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। তাহলে ক্যাথোডে কি ঘটলো? বিজারণ ঘটলো। তুমি এখানে জাস্ট লিখে রাখতে পারো, এটা হচ্ছে জারণ ক্রিয়া, আর এটা কি বলতো? বিজারণ ক্রিয়া। বুঝতে পারছো ভাইয়া? এখানে দেখো এ কিন্তু পজিটিভ আকারে আছে, মানে সে ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে। এখানে ত্যাগ করা অবস্থায় সে ক্যাটায়ন আকারে আছে। যখন সে নেগেটিভের কাছে যাবে, তখন সে কি করবে? নেগেটিভ থেকে একটা ইলেকট্রন সে গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে শুধু এতে পরিণত হবে। এইটুকু তো আমরা বুঝাইতে পারছি, তাই না? যে এখানে কি হলো? সহজ করে মনে রাখবা যে যেখানে জারণ বিক্রিয়া সেটা অ্যানোড, মানে অ্যানোডে ঘটবে জারণ বিক্রিয়া, ক্যাথোডে ঘটবে বিজারণ বিক্রিয়া। অ্যানোডের মধ্যে প্লাস চার্জ থাকবে, ক্যাথোডের মধ্যে মাইনাস চার্জ থাকবে। এখানে আরো দেখো শর্টকাট লিখে দিচ্ছি, ক্যাটায়ন যেদিকে যায় সেটা হচ্ছে ক্যাথোড, অ্যানায়ন যেদিকে যায় সেটা হচ্ছে অ্যানোড। এটুকু তো আমরা বুঝতে পারছি। এরপরে আমাদেরকে আরেকটা বিষয় ফলো করতে হবে। এই যে এখানে অ্যানোড বা ক্যাথোড, এখানে যে বিক্রিয়াগুলো হইলো, ইলেকট্রনগুলো দান গ্রহণ ঘটলো, কেন ঘটলো? কি কারণে ঘটছে? তো ভাইয়া এখানে তোমাকে যদি বলা হয় ইলেকট্রন কেন গ্রহণ করছে অ্যানোড, কারণ অ্যানোড হচ্ছে পজিটিভ, আর পজিটিভের দিকে কি গেছে? নেগেটিভ গেছে। পজিটিভ যখন নেগেটিভের দিকে যাবে, তখন সেখানে ইলেকট্রন অবশ্যই ছাড়ন ঘটবে, ইলেকট্রন ছেড়ে দিবে। আর এখানে দেখো এটা নেগেটিভ, নেগেটিভ পজিটিভের দিকে গেছে। তো টোটাল কথা হচ্ছে এখানে বিক্রিয়াটা ঘটতেছে কার জন্য? মানে কে আসলে এই বিক্রিয়াটা ঘটাচ্ছে? এই বিক্রিয়াটা ঘটাচ্ছে হচ্ছে ব্যাটারি। তুমি যদি এখানে ব্যাটারি না দাও, বাহির থেকে যদি শক্তি না দাও ভাইয়া,
এখানে কোনো বিক্রিয়া ঘটবে না। এই ব্যাটারি দিলেই এখানে কি করবে? শক্তি মানে বিক্রিয়া ঘটবে। তো তড়িৎ বিশ্লেষ্য কোষকে এজন্য বলা হয় হচ্ছে এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। এরা কিন্তু ডিপেন্ড করে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষ কি করে? ব্যাটারি ছাড়া কিন্তু চলবে না। ব্যাটারির উপরে কি করে? এরা ডিপেন্ড করে। এজন্য এদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট কোষ। তো আমরা এখান থেকে অনেক কিছু শিখে ফেললাম। বিষয়গুলো একটু সুন্দর করে নোট করো আর এটা আশা করি তোমরা বুঝে গেছো। না বুঝলে আমাকে কোয়েশ্চেন কইরো। দেখো কোষটা ব্যাটারির উপর নির্ভর করে বলে একে ডিপেন্ডেন্ট কোষ বলা হয়। এই কোষটা দেখো ব্যাটারির উপর নির্ভর করে। ব্যাটারি না দিলে কিন্তু কখনো তুমি এই কোষে বিক্রিয়া সংঘটিত হবে না। আচ্ছা, চলো আমরা এবার আরেকটা যে কোষ আছে ভাইয়া, এই যে তোমার গ্যালভানিক কোষ। এই গ্যালভানিক কোষ মানেই কিন্তু ব্যাটারি। মজার ব্যাপার হচ্ছে এইখানে যে আমরা ছোট, ছোট ২ টা ব্যাটারি ইউজ করছি না দাগ দিয়ে, তুমি কি জানো এটা কি? এটাই হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ মানেই হচ্ছে ব্যাটারি। বাচ্চারা ক্লিয়ার তো বিষয়টা? এই যে গ্যালভানিক কোষ এটা মানেই হচ্ছে তোমার ব্যাটারি। তো গ্যালভানিক কোষের এখানে দেখো আমাদের কি থাকে? ২ টা দণ্ড থাকবে। তো এটা হচ্ছে জিঙ্ক দণ্ড আর এখানে তুমি যার মানে এখানে জিঙ্ক দণ্ড নিচ্ছি আর এখানে জিঙ্ক 2 প্লাস জিঙ্কের আয়ন। তুমি যে যদি কপার দণ্ড নাও কপার আয়ন থাকবে মানে তুমি যে দণ্ড নিবা সেই দণ্ডটি কি নিবা আয়ন নিবা বুঝতে পারছো তুমি যে ধরনের দণ্ড নিবা আবার এখানে আমরা কপার দণ্ড নিছি আর এখানে দেখো কপার আয়ন নিছি বুঝতে পারছো ব্যাপারটা তো এইখানে যেমন আমরা একটা দণ্ডকে বলছিলাম কি ভাইয়া অ্যানোড বাট এই গ্যালভানিক কেসের ক্ষেত্রে এই পুরা পাত্রকে বলবো আমরা হচ্ছে অ্যানোড আর এটাকে বলবো কি ক্যাথোড তো এখানে তুমি ফলো করো জিঙ্ক আর হচ্ছে জিঙ্ক 2 প্লাস এই যে দুইটা মৌল আছে এই দুইজনের মধ্যে বলো তো কে ইলেকট্রন ত্যাগ ত্যাগ করতে পারবে তুমি বলো জিঙ্ক 2 প্লাস কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে বলো তো জিঙ্ক 2 প্লাস কখনো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না কারণ সে তো ত্যাগ করা অবস্থাতেই আছে বাট এখানে কিন্তু জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতে পারবে বুঝতে পারছো ব্যাপারটা এখান থেকে কি করতে পারবে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতে পারবে এই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতে পারবে অপর দিকে দেখো এখানে কি আছে কপার আর কপারের আয়ন আছে তো এখান থেকে তোমাকে যদি বলা হয় বলো তো কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে কপার এই যে কপার 2 প্লাস কিন্তু এখানে ইলেকট্রন গ্রহণ করতে পারবে কারণ সে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হতে পারবে তো এই যে গ্যালভানিক কোষের এখানে বিষয়টা বুঝো যে আসলে গ্যালভানিক কোষে কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না এখানে জিঙ্ক আর জিঙ্ক 2 প্লাস এরা আসলে ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রনগুলো কি হয় বলতো এই দিক দিয়ে কি হয় প্রবাহিত হয় ইলেকট্রনগুলো এই দিক দিয়ে প্রবাহিত হয় এবং ইলেকট্রনগুলো যখন এখানে আসে তখন কপার গ্রহণ করে শুধু কপারে পরিণত হয়ে যায় তো এখানে আসলে কে ইলেকট্রন গ্রহণ করে কে ইলেকট্রন ত্যাগ করবে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে এটা নির্ভর করে ধাতুর সক্রিয়তার উপরে সক্রিয়তা সিরিজের উপরে তো অবশ্যই তোমাদেরকে আমরা সক্রিয়তা সিরিজ দেখায় দিব তো নরমালি এটা বুঝলাম যে আসলে এখানে বাহির থেকে কোনো শক্তি প্রদান করতে হয় না গ্যালভানিক কোষের ক্ষেত্রে বাহির থেকে কোনো শক্তি দিতে হয় না এখানে জিঙ্ক বা জিঙ্ক আয়ন যে ইলেকট্রনগুলো ত্যাগ করে সেই ইলেকট্রনগুলো এদিক দিয়ে প্রবাহিত হয় এবং প্রবাহিত হওয়ার সময় কি হয় এখানে আলো জ্বলে ইলেকট্রন প্রবাহিত হলে সেখানে কি হয় বলতো আলো জ্বলবে আশা করি তোমরা বুঝতে পারছো আর অপরদিকে কি ঘটবে এখানে কপার তো ইলেকট্রন গ্রহণ করবে এটা আমরা বুঝতে পারছি তো এখানে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে অ্যানোড ক্যাথোড বুঝবে কি করে ওই যে ধাতুর সক্রিয়তা সিরিজ এটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো মনে রাখবা গ্যালভানিক কোষ মানেই হচ্ছে কি এটা ব্যাটারি এটা একটা ব্যাটারি তো আমরা এখান থেকে একটু দেখাই অ্যানোড বিক্রিয়া কোনটা হবে তো এখানে যে জিঙ্ক ছিল নর্মালি জিঙ্ক ছিল জিঙ্ক সে কি করবে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে ত্যাগ করে সে কি হবে জিঙ্ক 2 প্লাসে হবে এখানে জিঙ্ক ছিল জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে দেখো জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হয়েছে এতটুকু তো বুঝো নাকি না বুঝলেই কোশ্চেন ঠিক আছে না বুঝলেই কোশ্চেন করবে সমস্যা নাই আমি তোমাদের রিপ্লাই করে বুঝাই দিব অপর দিকে এখানে ক্যাথোড আছে এই যে 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে ভাইয়া সেই যে কপার এখানে তো 2 প্লাস আকারে আছে সে কি করবে এখন কপার এই 2টা ইলেকট্রন পায়া বুঝছো সে তো লোভ সামলাইতে পারবে না তখন সে ইলেকট্রনটা গ্রহণ করে ফেলবে ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে কপার আয়নে মানে কপারে পরিণত হবে বা কপার ধাতু হিসাবে জমা হতে থাকবে তো এই যে অ্যানোড বিক্রিয়া আমরা কি বলছিলাম মেলেটো অ্যানোডে কি ঘটে অ্যানোডে জারণ ঘটে এখানে জারণ ঘটছে না ইলেকট্রন এখানে ছাড়ছে জারণ মানে সারণ আর ক্যাথোডে দেখো গ্রহণ ঘটছে মানে এখানে বিজারণ ঘটছে কথা কি বুঝছি আমরা আশা করি বুঝছি এই যে অ্যানোডের যে বিক্রিয়াটাকে আমরা শর্টকাটে এত ডিটেলসে না লিখে এভাবে লিখতে পারি জিঙ্ক এক দাগ দিয়ে জিঙ্ক 2 প্লাস মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে মানে এখানে তোমার জারণ বিক্রিয়া করছে মানে এই টোটাল বিক্রিয়াটাকে তুমি শর্টকাটে এভাবে লিখতে পারো এভাবে কিন্তু পরীক্ষাতে লেখা থাকবে আবার কপারের যে বিক্রিয়াটা এই যে এইটা আর এইটা কপার 2 প্লাস থেকে কপার হয়েছে বুঝতে পারছো এখানে যে উৎপাদ ছিল আর এখানে যে বিক্রিয়া ছিল সেটা লিখে দিবে এইভাবে আর এখানে যে উৎপাদ আর এখানে যে বিক্রিয়ক এটাকে এভাবে তুমি লিখতে পারো আরেকটা কথা হচ্ছে ভাইয়া এখানে দেখো পুরা বিক্রিয়ার মধ্যে এখানে একটা কি আছে সল্ট ব্রিজ আছে লবণ সেতু এইটাকে কি বলা হয় সল্ট ব্রিজ বা লবণ সেতু তো তুমি যখন এই পুরা বিক্রিয়াটাকে একসাথে লিখবা মানে এইভাবে লিখবা তখন জিঙ্ক
জিঙ্ক 2 প্লাস ২ টা দাগ দেয়া থাকবে, কপার 2 প্লাস কপার। এই যে ২ টা দাগ দেয়া আছে না? এটাকে বলা হয় হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু। এটা তোমার হচ্ছে লবণ সেতু। বুঝতে পারছো? তো এভাবে যদি তোমাকে লিখে দেয়, তুমি তো বুঝতেই পারবে এখানে জিঙ্কের কি ঘটছে? অ্যানোড মানে জিঙ্ক তো অ্যানোড বিক্রিয়া। আর এটা কপার, কপার হচ্ছে তোমার ইলেকট্রন মানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, কপার গ্রহণ করছে। আর মাঝখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে তোমার কি বলতো? লবণ সেতু। আশা করি আমি এই পর্যন্ত যা আলোচনা করছি সবটুকু তুমি বুঝতে পারছো। তাহলে আমাদের এই যে বড়, বড় যে বিক্রিয়াগুলো ছিল, এগুলোকে আমরা শর্টকাটে এভাবে লিখতে পারি। আর এভাবে কিন্তু লেখা থাকবে। এখন কথা হচ্ছে যে বড় একটা ব্যাটারি, এই ব্যাটারিটাই আসলে তোমার কি হয়? ছোট্ট একটা দাগে পরিণত হয়। যখন আমরা তড়িৎ বিশ্লেষক কষে দিই, তখন কি করি? ২ টা দাগ দেই, প্লাস মাইনাস দেই, তখন সেটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। এখন বিক্রিয়াগুলো এখান থেকে আমরা শর্টকাট আকারে লিখলাম। এই টোটালি অ্যানোড এবং ক্যাথোড এই ২ টাকে আমরা একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ দিয়ে দিই। এই পজিটিভটা তোমার এই অ্যানোড অংশকে বোঝায় আর নেগেটিভ চার্জটা তোমার ক্যাথোড অংশকে বোঝায়। বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি তোমরা এতটুকু আশা করি ক্লিয়ার হইছো। ক্লিয়ার কিনা বাচ্চারা বলো? ওকে, চলো আমরা এবার একটু আরো ডিটেলসে দেখি। এই সিস্টেমটাকে এখানে আমরা দেখাইছি। ধরো এখানে আমি তো এটা কোন কোষ রাখছি? গ্যালভানিক কোষ রাখছি। এখানে জিঙ্ক আর জিঙ্ক আছে। তো জিঙ্ক থাকলে কি হবে? এরা নিজেরাই কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে এবং এখানে কি করবে? বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। বাট এই যে তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ আমি এখানে রাখছি, যদি আমরা এইভাবে রাখি তাহলে কি এখানে বিক্রিয়া ঘটবে তুমি বলো? এখানে কিন্তু বিক্রিয়া ঘটবে না। কারণ যতক্ষণ অব্দি আমরা বাইরে থেকে শক্তি না দিব ততক্ষণ অব্দি এখানে বিক্রিয়া ঘটবে না। এজন্য কি ঘটে জানো? জিঙ্ক এখানে ইলেকট্রন ত্যাগ ঘটতেছে। এইখানে চলে আসে এটা, এটা হচ্ছে নেগেটিভ। মানে এখানে ইলেকট্রন দেখো গ্রহণ ঘটে। আর এখানে তো মানে এখানে ইলেকট্রন ত্যাগ করে। সে ত্যাগ কিন্তু ইলেকট্রন গ্রহণ করে সে আর কি হয়? নেগেটিভ হয়ে যায়। আর এখানে ইলেকট্রন তারা গ্রহণ করে। গ্রহণকৃত ইলেকট্রন দিয়ে তারা এখানে পজিটিভ হয়ে যায়। মানে ক্যাথোড দণ্ড হয়ে যায়। সহজ কথা এগুলা। অত কষ্ট নেই বুঝতে। এখানে সোডিয়াম প্লাস ছিল। সোডিয়াম কি করবে? ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হবে। তাহলে সোডিয়াম এখানে ইলেকট্রন কি করবে? সরি, ইলেকট্রন দেখো গ্রহণ করতেছে। তাহলে সোডিয়াম এখানে দেখো সোডিয়াম প্লাস ছিল। সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করতেছে। ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। অ্যানোডে কি হয়? ক্লোরিন এখানে দেখো তোমার ইলেকট্রন কি করছে? ক্লোরিন তো ঋণাত্মক আকারে ছিল। ক্লোরিন কিন্তু এখানে ইলেকট্রন ত্যাগ করে শুধু ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে। এটার জারণ করছে অ্যানোডে। আর এখানে দেখো আমরা বাহির থেকে যে এই যে টোটাল ব্যাটারি, এই ব্যাটারির মাধ্যমেই কিন্তু আসলে আমার তড়িৎ বিশ্লেষক কোষ চলে। এটা দ্বারা বোঝাইলাম যে আসলে এটা ডিপেন্ডেন্ট, মানে এ হচ্ছে স্বাধীন কোষ। ও নিজেই বিদ্যুৎ তৈরি করতে পারে, নিজেই আলো তৈরি করতে পারে। বাট এই যে তড়িৎ বিশ্লেষক কোষ আছে, এ কিন্তু নিজে কিছু করতে পারে না। ও অন্যজনের উপরে ডিপেন্ড করে। তো সব মিলে এবার আমাদের যেটা শিখতে হবে ভাইয়া, সক্রিয়তা সিরিজ। মানে আমাদেরকে এটা বুঝতে গেলে আসলে এখানে যে ২ টা মৌল থাকবে, এটা বুঝবো কি করে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? এজন্য আমাদেরকে জানতে হবে সক্রিয় সিরিজ। সক্রিয় সিরিজটা এভাবে মনে রাখবা। তো এবার দেখো আমরা সক্রিয়তা সিরিজটাকে ভালো করে মনে রাখবো। তুমি যত বেশি সক্রিয়তা সিরিজ ভালো করে শিখবা, তত বেশি তোমার এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? চলো আমরা এখানে সক্রিয়তা সিরিজটা একটু দেখে নিব। এখানে দেখো একটা ছন্দ লিখে রাখছি। লিকে বা কানার ম্যাকাইবার এলেম যেন ফিরে, কে নীল সোনা পাবে হায় কাপুরুষ হাজি আজি পিটাবে আমায়। মানে এই কথাটুকু তোমাকে মনে রাখতে হবে বাচ্চারা, ভালো করে বুঝো। সক্রিয়তা সিরিজটা তোমাকে মনে রাখতে হবে এই অধ্যায়টা ভালো করে শিখতে গেলে। তুমি এটা রিডিং পড়ে যেভাবে পারো আয়ত্ত করো, যে লিকে এভাবে পড়বা। হ্যাঁ, লিকে বা কানারে ম্যাগাইবার এলেম যেন ফিরে, কে নীল সোনা পাবে হায় কাপুরুষ হাজি আজি পিটাবে আমায়। তো এখান থেকে ভালো করে ফলো করো, যেটা হচ্ছে আমরা যখন এই নিচের দিকে যাব, উপর থেকে যখন নিচের দিকে যাব, তখন কি হবে? সক্রিয়তা কমে যাবে, বুঝছো? সক্রিয়তা কমে যাবে। লিথিয়াম আর যদি বলি আমি বেরিলিয়াম, এই দুইটার মধ্যে কার সক্রিয়তা বেশি? তুমি তো অবশ্যই বলতে পারবে স্যার এখানে লিথিয়ামের সক্রিয়তা বেশি। সব থেকে বেশি সক্রিয় হচ্ছে লিথিয়াম, তারপরে পটাশিয়াম। এভাবে তুমি যখন নিচের দিকে যাবা তখন ধীরে ধীরে কি হবে? সক্রিয়তা কমে যাবে। নিচের দিকে যত তুমি যাবা সক্রিয়তা ধীরে ধীরে কি হবে বলতো? কমে যাবে। কমতে এক সময় এসে এই যে গোল্ড, প্লাটিনাম, সিলভার, এদের সক্রিয়তা একবারে কমে যাবে। এরা অনেক নিষ্ক্রিয়। ঠিক আছে? এদের কোনো সক্রিয়তাই নাই, এরা একদমই নিষ্ক্রিয়। এরা প্রকৃতিতে একদমই মুক্ত অবস্থায় থাকে, বুঝছো? এদের কোনো সক্রিয়তা নাই। এজন্য এরা কোনো বিক্রিয়া করে না। এরা মেয়েদের কানে মানে সোনা হয়ে থাকে, কানের দুল হয়ে থাকে, তাই না? তুমি গোল্ড দিয়ে কি বানাও? দুল বানাও, তাই না? প্লাটিনাম এগুলো আরো মূল্যবান ধাতু। তো মূল কথা হচ্ছে আমাকে এভাবে সক্রিয়তা সিরিজটাকে মনে রাখতে হবে, বুঝতে পারছো? তো এখান থেকে আমরা আরো কয়েকটা জিনিস শিখবো, ইম্পর্টেন্ট জিনিসগুলা। যেটা হচ্ছে এইটা শিখবা যে আসলে তুমি উপর থেকে নিচে গেলে কি হবে। একই সাথে ধাতুর সক্রিয়তা কমে যাবে,
এটা তো বুঝতেই পারলা। ধীরে, ধীরে নিচে নামলে কি হবে? উপর থেকে নিচের দিকে গেলে ধাতুর সক্রিয়তা কমে যাবে। একই সাথে ধাতুর জারণ বিভব কমে। জারণ বিভবের সাথে, সাথে ধাতুর বিজারণ ক্ষমতা কমে। এটা কিন্তু জারণ বিভব আর বিজারণ ক্ষমতা ২ টা পরস্পরের সমান। জারণ বিভব আর বিজারণ ক্ষমতা ২ টা পরস্পরের সমান। বাট বিজারণ বিভব কিন্তু উল্টা। জারণ বিভব কমলে বিজারণ বিভবটা কি হবে? বাড়বে। এটা মনে রাখবো যে উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? সক্রিয়তা কমে যাবে, ধাতুর বিজারণ বিভব কমবে। সাথে, সাথে জারণ ক্ষমতা কমে বাট বিজারণ বিভবটা বেড়ে যাবে। এটা খুব ভালো করে মনে রাখবা। তো এখান থেকে আমাদের আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে এই সক্রিয়তা সিরিজ থেকে। যেমন হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। মানে অ্যাসিড থেকে বিক্রিয়া করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। কারা করতে পারে? এই হাইড্রোজেনকে কারা প্রতিস্থাপন করতে পারে? এই যে হাইড্রোজেনের উপরে যতগুলা মৌল আছে, দেখো ভালো করে ফলো করো। লিথিয়াম থেকে এই যে লেড পর্যন্ত যে মৌলগুলো আছে এরা বিক্রিয়া করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তো বলতে পারেন স্যার এটা আবার কেমন? দেখাবো, সমস্যা নেই। তুমি জাস্ট মনে রাখবা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে কারা? লিথিয়াম থেকে লেড পর্যন্ত। ২ নাম্বারটা হচ্ছে অ্যাসিড প্লাস জলীয় বাষ্প। অ্যাসিড এবং জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে লিথিয়াম এবং ক্যাডমিয়াম পর্যন্ত। তো ২ নাম্বারটা কি? লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত যারা আছে তারা অ্যাসিড থেকেও প্রতিস্থাপন করতে পারবে। অ্যাসিড থেকে তো তারা পারবেই, পাশাপাশি জলীয় বাষ্প থেকেও তারা প্রতিস্থাপন করতে পারবে। আর ৩ নাম্বার কথা হচ্ছে অ্যাসিড, জলীয় বাষ্প, পানি থেকে প্রতিস্থাপন করতে পারে কারা? লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত। এই যে লিথিয়াম থেকে যারা সোডিয়াম পর্যন্ত আছে, এই মৌলগুলা এরা পানির ভেতর থেকেও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তো আমি শুধু বলে যাচ্ছি প্রতিস্থাপন করতে পারে, প্রতিস্থাপন করতে পারে। এটার মানে কি? বুঝতে হবে না? চলো বুঝাই তোমাদের, হ্যাঁ? দেখো আমি লিথিয়ামের সাথে যদি পানির বিক্রিয়া করি, এটা লিকুইড আকারে আছে, তরল আকারে আছে। তো আমরা তো জানি লিথিয়াম অবশ্যই পানির মধ্য থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তো এই বিক্রিয়া করলে কি ঘটে? তোমরা কি বিক্রিয়া করতে পারো? আমি ধরে নিলাম তোমরা বিক্রিয়া করতে পারো। যেহেতু ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়ো, এই বিক্রিয়া করলে কি হবে আশা করি তোমরা জানো। এখন যদি বিক্রিয়াটা না জানো তাহলে কিন্তু তোমাকে বিক্রিয়া ক্লাস করতে হবে যেটা আমার বানানো আছে। যদি না বুঝো আমারে বইলো, তোমাকে ক্লাস দিয়ে আসবো, সমস্যা নাই। তো যেটা ঘটবে ভাইয়া এখানে উৎপন্ন হবে লিথিয়াম হাইড্রক্সাইড। লিথিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে এবং প্লাস এখানে হাইড্রোজেন আয়ন এই যে প্রতিস্থাপিত হবে। তো মূল বিষয়টা কি জানো? এই যে পানির মধ্যে কিন্তু ২ টা আয়ন থাকে। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে? লিথিয়াম হচ্ছে প্লাস আয়ন, হাইড্রোজেন হচ্ছে মাইনাস আয়ন। তো লিথিয়াম প্লাস অবশ্যই মাইনাসকে ধরে লিথিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। আর এই যে হাইড্রোজেন ছিল এটাকে প্রতিস্থাপিত করে ফেললো পানির মধ্যে থেকে। এবার তুমি যদি বেরিলিয়ামকে দাও, সেম কাহিনী ঘটবে। বেরিলিয়াম এখানে হাইড্রক্সিলকে প্রতিস্থাপিত করে ফেলবে। এখানে OH2 হবে। কেন হবে তোমরা কি জানো এটা? আর এখানে হাইড্রোজেন হবে। চলো তোমাদের বুঝাই। সেম কাহিনী। এখানে হাইড্রোজেন প্লাস থাকে আর এখানে OH মাইনাস থাকে। তো বেরিলিয়াম কিন্তু প্লাস মৌল, এখানে মাইনাসকে ধরবে। ধরার পরে এখানে দুজন যোজনী বিনিময় করবে। বিক্রিয়া মানে তো যোজনী বিনিময়। বেরিলিয়াম তার যোজনী ২ হাইড্রক্সিলকে দিয়ে দেয়। দেখো বিক্রিয়া নিয়ে যদি তোমার কোনো ঝামেলা থাকে তাহলে বিক্রিয়া ক্লাসগুলো করে আসো, আমাকে বললো করাই দেবো, সমস্যা নাই। এটা আশা করি বুঝছো। ভাইয়া এবার যখন আমি আয়রনের সাথে পানির বিক্রিয়া করব, এবার কিন্তু বিক্রিয়া করবে না, বুঝছো? কেন করবে না বলো তো? কেন করবে না? এই যে দেখো আমরা এখানে বলছিলাম কি? লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যারা আছে, তারাই পানি থেকে মানে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে সরাইতে পারে। লিথিয়াম থেকে সোডিয়াম এই পর্যন্ত। এর মধ্যে কি তোমার দেখো তো আয়রন আছে? আয়রন তো অনেক নিচে আছে। আয়রন কিন্তু ভাইয়া অনেক নিচে আছে, ঠিক আছে? তো আয়রন তো আসলে এইটুকুর ভিতরে নাই। এইটুকুর ভিতরে যেহেতু নাই তার মানে পানির সাথে যখন এটা বিক্রিয়া তুমি দিবা, তখন কিন্তু এ বিক্রিয়া করবে না। এখানে কি হবে? বিক্রিয়া হবে না। কিন্তু যদি আমরা আয়রনকে যদি আমরা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করাই তখন কিন্তু বিক্রিয়া করবে। তখন কি হবে? মরিচা পড়ে যাবে। এজন্য তুমি যদি লোহাকে যদি পানির ভেতরে রাখো, লোহাকে যদি পানির মাঝখানে রাখো তাহলে কিন্তু লোহাতে জং ধরে না বা লোহাতে মরিচা পড়ে না। কিন্তু লোহাকে যদি তুমি জলীয় বাষ্পে রাখো, মানে বাইরে রেখে দাও অনেকদিন, তাহলে সেখানে কি পড়ে? মরিচা পড়ে। বুঝতে পারছো? এই যে লোহাকে তুমি যখন জলীয় বাষ্প, আমরা দেখো জলীয় বাষ্পের ক্ষেত্রে কতদূর পর্যন্ত ছিল দেখো তো ভাই? এখানে বলা ছিল হচ্ছে তোমার লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। এই যে লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত হবে বাট আয়রন তার উপরে ছিল। এজন্য কিন্তু আয়রন এখানে এই যে যখনই জলীয় বাষ্পরে পাইছে তখনই বিক্রিয়া করছে। কারণ শর্তের মধ্যে তো আছেই যে জলীয় বাষ্প কতদূর পর্যন্ত ছিল। দেখো তো লিথিয়াম থেকে ক্যাডমিয়াম, মানে লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত যারা আছে তারা
জলীয় বাষ্পে থাকা পানির সাথে বিক্রিয়া করতে পারে। তো এখানে বিক্রিয়া সে করতে পারছে। আবার জিঙ্ক দেখো, জিঙ্কও পারবে অবশ্যই। জিঙ্ক এই যে দেখো ক্যাডমিয়ামের উপরেই আছে। তো যখন জিঙ্কের সাথে এটা বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে? এই যে জিঙ্ক হাইড্রক্সাইড উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে। আশা করি এইটা তোমরা বুঝতে পারছো যে আসলে কার সাথে কি বিক্রিয়া করে কাকে প্রতিস্থাপিত করতে পারবে এই সিস্টেমটা। আরো কিছু সিস্টেম তোমাকে জানতে হবে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা হয়। এখানে লিথিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত যারা আছে তাদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করা হয়। কথা হচ্ছে ভাইয়া, এই যে মৌলগুলো আছে ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম এরা কিন্তু আসলে প্রকৃতিতে তুমি সরাসরি অ্যালুমিনিয়াম হিসাবে পাবা না বা সরাসরি তুমি হচ্ছে ম্যাঙ্গানিজ হিসাবে পাবা না। সরাসরি কিন্তু পাবা না। তো কি করতে হবে? এদেরকে আসলে নিষ্কাশন করতে হয়। অ্যালুমিনিয়ামকে তুমি বক্সাইড আকারে পাবা। ওইটাকে নিষ্কাশন করতে হয়। নিষ্কাশন করলেই তুমি পিওর অ্যালুমিনিয়াম পাবা। মানে এই মৌলগুলোকে আমরা সরাসরি মুক্ত অবস্থায় পাই না। এদের সাথে অন্য যৌগ মিশানো থাকে। সেজন্য আমাদের কি করতে হয়? নিষ্কাশন করতে হয়। তো যারা আসলে এখানে বলা আছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তুমি লিথিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত যারা আছে এদেরকে এই প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়। এরপরে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় জিঙ্ক থেকে lead পর্যন্ত। সিরিয়ালটা তুমি দেখলে বুঝতে পারবা। এবং বাতাসে দহন করা নিষ্কাশন করা যায় কপার এবং মার্কারিকে। ঠিক আছে? আর নিষ্কাশনের প্রয়োজন হয় না। এই যে সিলভার থেকে গোল্ড এই ৩ জনকে আসলে নিষ্কাশনের প্রয়োজন হয় না। কারণ এরা হচ্ছে মুক্ত অবস্থায় এদেরকে পাওয়া যায়। এদেরকে কোনো নিষ্কাশনের প্রয়োজন হয় না। তো টোটালি মিলে এখানে আমরা অনেক বেসিক বিষয়গুলো পড়ে ফেললাম। প্রতিটা টপিক তোমার 100% ক্লিয়ার হইছে কিনা, তুমি সবকিছু ক্লিয়ারলি বুঝছো কিনা, একটু কষ্ট করে আমাকে জানাবা। ক্লিয়ার কিনা ভাইয়া? যদি সমস্যা থাকে কোয়েশ্চেন করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তোমাদের প্রতিটা বিষয় ক্লিয়ার হইলেই আমরা নেক্সট বিষয়গুলো পড়াবো ইনশাআল্লাহ।